সংক্ষিপ্ত সময়ে আজকে অনেকগুলো খবর দেব আপনাদের। বাংলাদেশ প্রসঙ্গে জানাবো ইরান, আমেরিকা, ইসরায়েল প্রসঙ্গে। আবারও ইরানের সাথে ইসরায়েলের একটা বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যেকোনো সময় ইরান ইসরায়েলের টার্গেট করে শত শত মিসাইল মারতে পারে, এমন সম্ভাবনার কথা বারবারই আসছে কয়েকটা গণমাধ্যম জুড়ে। পাশাপাশি ইমাম আলী খামেনির পুত্র মুস্তফা খামেনি এবার হঠাৎ করে আরেকটি টার্নিং পয়েন্টে পা দিয়েছেন। সেটা কি? সুইজারল্যান্ডে যখন আব্বাস আরাকচির পা রাখার কথা, কয়েকটি সূত্র দাবি করেছে যে খামেনির পুত্র মুস্তফা, যিনি এখন সুপ্রিম কমান্ডার লিডার, তিনি আব্বাস আরাকচিকে সুইজারল্যান্ডে যেতে নিষেধ করেছেন। কয়েকটি সূত্রের দাবি। আবার বলছি, গণমাধ্যমে এখন সূত্রের উপর ডিপেন্ড করে চলতে হয়, কারণ কোন একটি মাধ্যম স্পষ্ট না বললে আমরা বিভিন্ন সূত্রের খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি। অন্যদিকে ইরানের হামলা মোকাবেলায় ইসরায়েলের প্রস্তুতি নিচ্ছে, পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে, এমন খবরও আসছে। আবার এর মধ্যেও আল জাজিরার খবরে বলা হয়েছে যে হরমুজ প্রণালী, আমি কালকে রাতে আপনাদের বলেছিলাম যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এসছে আজকে, সেটি শুরু। হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। আবার পাকিস্তান বলছে রোববার থেকে ইরান মার্কিন আলোচনা শুরু হতে পারে। আবার কয়েকটি সূত্র বলছে নেতানিয়াহু যুদ্ধ মানে লেবাননে হামলা বন্ধ করতে বলেছে। অনেক রকম তথ্য এখন ঘুরপাক খাচ্ছে। দর্শক, ইরানের আইআরজিসি জানিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ভোর থেকে অন্তত ৩২ জন নিহত হওয়ার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আবার পাকিস্তান জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়নের জন্য কারিগরি আলোচনায় রোববার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। মানে এক টালমাটাল এক অবস্থার মধ্যে পড়ে গেছে সবকিছু। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভেন্স বলেছেন তিনি কয়েকদিনের মধ্যেই সুইজারল্যান্ডে যাবেন বলে আশা করছেন। আবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে বলেছেন তেহরান ওয়াশিংটনের সঙ্গে কূটনীতিতে এগিয়ে যেতে প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ইসরায়েল যুদ্ধ শেষ করার চুক্তির শর্ত মেনে চলবে। ব্যাস, প্রশ্নবোধক খেলা এখানে শুরু হয়ে গেছে। পেছনে অনেক কিছু খেলা চলছে পর্দার অন্তরালে। আমেরিকা এই মুহূর্তে সবচেয়ে বড় চাপে আছে, কারণ ইসরায়েল তার কথা শুনছে না। ক্লিয়ার এক বাক্যে যে বিষয়টি বলে দিলাম, আমেরিকা বা জেডি ভেন্স পররাষ্ট্রমন্ত্রী দুজনেই ইসরায়েলকে ব্যাপক চাপে রাখছে, তারপর কাজ হচ্ছে না। লেবাননে ইসরায়েলি হামলায় ৩২ জন নিহত হয়েছে। এই ইসরায়েল যে কাজগুলো করছে, কালকে রাতে অ্যাটাক করছে, আজকে অ্যাটাক করেছে, তারা সিরিজ কিন্তু অ্যাটাক করছে। ট্রাম্প চাপ দিচ্ছে, যুদ্ধ বন্ধ করছে, কিছু সময়ের মধ্যে আবার অ্যাটাক করছে। মানে ট্রাম্পের নির্দেশ তারা আর মানছে না। এই অবস্থায় ধরেন আমরা যে কোনো সময় বলতে পারি যে এমইউ যে চুক্তিটি ছিল, এমওইউ, এটা ভেস্তে যেতে পারে এবং ইরান বড় আক্রমণের পরিকল্পনা নিয়ে রেডি হয়ে আছে। কয়েকটি সূত্রের খবর দিয়ে বলছি, মিস্টার মুস্তফা খামেনি তিনি আব্বাস আরাকচিকে সুইজারল্যান্ডে যেতে নিষেধ করে দিয়েছেন। তারা বলছেন যতক্ষণ আমাদের শান্তি চুক্তি, যেটাকে এমওইউ বলা হয়, তার ১৩ নম্বর আর্টিকেল আমেরিকা বাস্তবায়ন না করবে। ১৩ নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? সেই ১৩ নম্বর আর্টিকেলে ইরান যুক্ত করেছে তার মিত্র লেবানন, ইয়েমেন সহ যে তার প্রক্সি বা মিত্র, তাদের উপর কোনো আক্রমণ করা যাবে না। এই প্রত্যেকটা ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, হামলা বন্ধ করতে হবে। কিন্তু ইসরায়েল সেই ফ্রন্টে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে, হামলা করছে প্রতিদিন। গতকালকে অর্ধশত মারা গেছে, আজকে এখন পর্যন্ত ৩২ জন। এক হিসেবে এইটুকু বলা যায় গত ২৪ ঘন্টা বা ৩০ ঘন্টার মধ্যে ১০০-র উপর মানুষ মেরে ফেলছে। এটা তো হিসেবের বাইরে আর কত হতে পারে। এবং ইরান সংযুক্ত করে দিয়েছে লেবানন থেকে সকল ইসরায়েলিদের চলে যেতে হবে, মানে ইসরায়েলি সেনাদের চলে যেতে হবে। যত সেটেলমেন্ট তৈরি হয়েছে, অবৈধ বসতি তৈরি করেছে লেবাননের মধ্যে, বাড়িঘর দখল করেছে, সব ছাড়তে হবে। পাশাপাশি হামলা শুধু বন্ধ নয়, ইসরায়েলকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। কিন্তু নেতানিয়াহু এই বিষয়টি এখনো রাজি হচ্ছে না। আর ইরান বলছে যদি এই দাবি মানা না হয় তাহলে সুইজারল্যান্ডে পা রাখবে না ইরান, কোনো আলোচনা হবে না, প্রয়োজনে আবার লড়াই। ইতিমধ্যে ইরানের সুপ্রিম লিডার আইআরজিসিকে নির্দেশ দিয়েছে বড় হামলার প্রস্তুতি নিতে। তার মানে যদি আজকে রাতে লেবাননে আর কোনো হামলা হয়, এক বাক্যে বলা যায় চুক্তি ভেঙে যেতে পারে। চুক্তি বাস্তবায়নের আগেই ইসরায়েল তার পরিকল্পিতভাবে
এটিকে নস্যাৎ করার খেলায় নেমে গেছে। দর্শক, পাশাপাশি আরো কিছু খবর এসছে এরকম যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন তিনি শীঘ্রই ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন এবং ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমি আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে রওনা দেব, কিন্তু আপনারা জানেন এটি সব সময় একটি সূক্ষ্ম সমন্বয়ের খেলা এবং কূটনৈতিক প্রোটোকলের বিষয়। এবং আমার মনে হচ্ছে যে এটা অনিশ্চিত হয়ে যাচ্ছে, কারণ ইসরায়েল কোনোভাবেই এই মুহূর্তে আমেরিকার কথা শুনছে না। দর্শক, আসেন এবার কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণে আসি। এই মুহূর্তে আমেরিকা যেটি চাচ্ছে, তারা যুদ্ধ থেকে বেঁচে ফিরতে চায়, তারা ইরানের সাথে আর লড়তে চায় না, কারণ ইরানে তারা পরাজয় বরণ করেছে। যদিও বাংলাদেশের অনেক বড় বড় ব্যক্তিরা বলেছিলেন ইরান হেরে যাবে, আমাদের বর্তমান সরকারের অনেক উপদেষ্টা আছে। আজকে দেখলাম পিনাকিদা ভালো বাস দিয়েছেন, আমি ভেবেছিলাম যে এটা নিয়ে কথা বলবো না। আমি যখন এই ভিডিওগুলো দেই আন্তর্জাতিক খবরের ক্ষেত্রে বাংলাদেশের প্রথম ২-৩টা চ্যানেলের মধ্যে আমার একটি চ্যানেল, আপনারাই বলেন যারা দীর্ঘদিন আমার চ্যানেল দেখেন। আমি যতগুলো কথা বলেছিলাম সংবাদে, ভবিষ্যৎবাণী না, অর্থাৎ দীর্ঘদিন সংবাদ করি বা সাংবাদিক হিসেবে যতটুকু স্টাডি মিলছে কিনা, শুরু থেকে এই কথাগুলো বলেছিলাম যে ইরানের কাছে আমেরিকাকে হারতে হবে যে যে কারণে, সে কারণগুলো উল্লেখ করেছিলাম, মিলছে কিনা দেখেন। অনেকেই বলছেন যে ভাই আমেরিকা পরাশক্তি, আমেরিকার ইরানের সাথে পারবে না। ইভেন আমাদের ডক্টর জাহিদ সরকারের বর্তমান উপদেষ্টা, উনি তো তার একদম বক্তব্যে বলেছিলেন যে ইরান কখনোই পারবে না, ইরানকে পরাজয় বরণ করতে হবে, আমেরিকা জিতবে, ব্লা ব্লা ব্লা, মানে একদম পুরো ইরানকে সে উড়িয়ে ফেলে দিয়েছে এবং আমেরিকার পুরো জয় দেখে ফেলেছিলেন। কি হয়েছে? 14টি শর্ত ইরান দিয়েছে, 14টি শর্ত আমেরিকা মেনে নিয়েছে, আর ইরান মাত্র 2টো শর্ত মেনেছে আমেরিকার। হাসবেন, এই 2টো শর্ত কি জানেন? এই 2টো শর্ত ইরান আগেই মেনে চলেছে। শর্তগুলো আমেরিকা শুধু ফেস সেভিং এর জন্য দিয়েছে, তার জাতিকে বোঝাবার জন্য। কি? হরমুজ খুলে দিতে হবে। হরমুজ তো আগে খোলাই ছিল, এই যুদ্ধ শুরুর পর না হরমুজ বন্ধ করছে ইরান। আর ইরান নিউক্লিয়ার বোমা বানাতে পারবে না। ইরান তো আগেই ফতোয়া দিয়েছে যে তারা কখনো নিউক্লিয়ার বোমা বানাবে না। ইরান কি এখন পর্যন্ত অফিসিয়ালি বলছে আমরা বোমা বানাবো? বানিয়েছে? 40 বছর ধরে একটা বোমা বানিয়েছে? বানায় নাই। আর যদি বানিয়ে থাকে সেটা গোপনে আছে হয়তোবা, সেটা তো ইরান ফ্লাশ করে নাই। তো এই দুটো তো আগে থেকে মানা। যে বিষয়গুলো তৈরি হচ্ছে এখন, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। আমেরিকা ইসরায়েলকে ধমকাচ্ছে, ইসরায়েল মানছে না। আবার নেতানিয়াহু বিপদে পড়ে গেছেন, তার সরকারটা কোয়ালিশন সরকার, তাকে কয়েকটা জোট করে এই সরকার টিকে আছে। ওই জোট বলছে তুমি যদি যুদ্ধ লেবাননে না করো তাহলে আমরা জোট থেকে বেরিয়ে যাব, তোমার সরকার ভেঙে পড়বে। নেতানিয়াহু মহাবিপদে পড়ে গেছে। জেডি ভেন্স বলছেন নেতানিয়াহুকে, তোমাকে স্মরণ করে দিতে চাই এই পৃথিবীর কোন রাষ্ট্র তোমার পাশে নাই একমাত্র আমেরিকা ছাড়া। ট্রাম্প বলছেন নেতানিয়াহুকে, ইসরায়েলকে, যদি আমেরিকা তোমার পাশ থেকে সরে যায় ইরান তোমাকে ছিঁড়ে ফেলবে। এবং তিনি বলছেন, ট্রাম্প বলছেন, যদি এই যুদ্ধে আমেরিকা না জড়াতো ইরান ওই রাষ্ট্রটিকে, নেতানিয়াহু রাষ্ট্রটিকে একদম পিষে ফেলতো। ওই রাষ্ট্রকে ট্রাম্প বাঁচিয়ে রেখেছেন। বুঝতে পারছেন? আর কিছু বলা লাগে? ইরানকে নিয়ে ওই দেশটি যত অ্যাডভেঞ্চার করুক না কেন, ইরান তার লক্ষ্য থেকে এক চুল সরেনি। যে রাষ্ট্রটির কোনো বড় যুদ্ধ বিমান নেই, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা নাই, সেই রাষ্ট্রটি দুটো পরাশক্তির সাথে লড়াই করে বিজয়ী হয়েছে। এক হরমুজ, এটাকে নিউক্লিয়ার বানিয়ে ফেলেছে, আর মিসাইল এবং ড্রোন দিয়ে, সস্তা ড্রোন দিয়ে। তো এই অবস্থায় এখন আমেরিকা যদি ইসরায়েলকে শান্ত করতে না পারে, লেবানন ইস্যুতে বড় রকম রক্তক্ষয়ী সংঘর্ষ এবার বাড়তে যাচ্ছে। এবং এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, মুস্তফা খামেনি তার প্রতিনিধি আব্বাস আরাকচিকে সুইজারল্যান্ড যেতে যদি নিষেধ করে থাকেন, এই সংবাদটি যেটি পেয়েছি হয়তোবা আগামী 2-1 ঘন্টার মধ্যে আরো কনফার্ম হতে পারবো, আমার সূত্র থেকে যে খবরটি পেয়েছি বা বিভিন্ন আরাবিয়ান সোর্স থেকে, তাহলে যুদ্ধ আবার বাড়তে যাচ্ছে। তবে এখানে একটি খেলা আসতে পারে। সেটা কি? আমেরিকা ইরানকে বলতে পারে এই যুদ্ধে আমাকে তুমি মেরো না, আমি ইসরায়েলের সাথে নেই, প্রকাশ্যেও নেই, অপ্রকাশ্যেও নেই, লড়াইটা ইরান করুক ইসরায়েলের সাথে। যদি এটা হয়, আমেরিকার কার্যত সরে যায়, পুরো মধ্যপ্রাচ্য ইরানের পাশে এসে দাঁড়াবে, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, খেলা জমে উঠবে। তুরস্ক প্রকাশ্যে আসবে, পাকিস্তান প্রকাশ্যে আসবে, কাতার প্রকাশ্যে আসবে, সৌদি প্রকাশ্যে আসবে। এবং এতদিন ইরান যে মিসাইলগুলো ইসরায়েলে মারত,
আরব রাষ্ট্রই অর্ধেক ইন্টারসেপ্ট করে ফেলতো, এখন একটা রাষ্ট্র ইন্টারসেপ্ট করবে না, প্রত্যেকটা মিসাইল এখন গিয়ে নেতাকাকুর বাড়িতে পড়বে। বারবার ট্রাম্প সেই সতর্ক করছে, ইসরায়েল তুমি শান্ত হও, কথা বোঝো, তোমাকে ইরান খেয়ে ফেলবে, গিলে ফেলবে, তোমাকে তো আমি বাঁচিয়ে রেখেছি, তুমি পাগলামি করো না। কিন্তু নেতানিয়াহুর শখ হয়েছে পাগলামি করার। এখন ইরান একটা বড় পরিকল্পনা নিয়ে নামছে, যদি এই হামলা বন্ধ না হয় আজ রাতেও ইরান বড় আক্রমণ করে বসতে পারে ওই দেশটির ভেতরে। এই গেল একটি ব্যাপার। এবং ইতিমধ্যে আজকেও লেবাননে প্রচুর অ্যাটাকের কারণে অনেক মানুষ মারা গেছে। তবে লেবাননের বা কয়েকটি সূত্র দাবি করছে যে ট্রাম্পের দাবির কারণে নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে বলেছেন, কিন্তু সেটা কতটুকু আমি আরেকবার এই লাইভটা এই পার্টের আপনাদেরকে জানাবার আগে আমি চেষ্টা করছি সংবাদ আরেকবার চেক করতে, কোনো ব্রেকিং সংবাদ আছে কিনা এই মুহূর্তে। ইতিমধ্যে তো হরমুজ বলে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। হরমুজ বন্ধ করে দিলে তো ট্রাম্পের গায়ে জ্বর চলে আসবে, আবার সেই জ্বর চলে আসবে, ট্রাম্প এবার বাধ্য হবে নেতানিয়াহুকে যা করার করবে। আসেন বাংলাদেশ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ খবর দেই। বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ঠেকাবার জন্য খেলা শুরু হয়ে গেছে। আপনাদের মনে আছে শেখ হাসিনার চীন সফর এরকম আওয়াজ আসলেই কিছু খেলা শুরু হতো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন ধরত, বড় বড় কিছু ঘটনা ঘটত। প্রফেসর ইউনূসের এই বিদেশ সফরগুলো, মানে চীন সফর বা এই সফরগুলো কেন্দ্রিক বাংলাদেশে এরকম কিছু ঘটনা ঘটতো, মনে আছে? হঠাৎ করে আন্দোলন সংগ্রাম এটা সেটা শুরু হতো। এবার শুরু হয়েছে তারেক রহমানের চীন সফর ঠেকাবার জন্য। বিশেষ সূত্রের খবর, তারেক রহমান স্পষ্ট বলেছেন, খুব নিকটের খবর, তার ডানে বামের লোকদের খবর, পৃথিবী উল্টে গেল এই সফর ষড়যন্ত্রকারীরা বাতিল করতে পারবে না। তার নির্দিষ্ট মালয়েশিয়া চীন যে সফরগুলো আছে সেটা হবে। ১ নম্বর খবর। ২ নম্বর খবর, তারেক রহমান আমাদের ইন্টেলিজেন্সকে শাসিয়েছেন, বলেছেন দেশের ভেতরে যেন কোনো ইন্টেলিজেন্স ফেইলিওর চোখে না পড়ে। তারেক রহমান এটুকু বুঝতেছেন যে হাসিনার রেখে যাওয়া লোকগুলো এখনো গুরুত্বপূর্ণ পদে আছে, তিনি এক ঝটকা সরাতে পারছেন না। এখানে তারেক রহমানকে একটা ভুল পলিসিতে আটকে গেছেন আমার মনে হয়। বিএনপি এবং জামায়াত ইসলাম বাংলাদেশের একমাত্র পরীক্ষিত বন্ধু। আমার মনে আছে কোনো একদিন কোনো একটি প্রোগ্রামে বিএনপির এক নেতা বলেছিলেন, বিএনপির নেতা, যে আমরা বিএনপির অনেক নেতাকে ততটা বিশ্বাস করি না যতটা জামাতকে বিশ্বাস করি। কারণ ২০ বছর জামাত আমাদের জন্য তাদের প্রথম সারির সব লিডারকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন আমাদের জন্য। স্রেফ একটি চাপ ছিল তাদের উপর, বিএনপিকে ছাড়ো। জামাত ছাড়ে নাই বিএনপিকে, তাদের সকল নেতাদের ফাঁসি হয়ে গেছে, টপ লিডারদের। ওই নেতাকে এবার কোনো মন্ত্রী পরিষদে রাখা হয়নি, কারণ সত্যটা তিনি বুঝেছেন, বলেছিলেন। আমি বারবারই আমার বক্তব্যে বুঝবেন, আমি দুটো দলকে একটা জায়গা থাকতে বলি, কারণ জামায়াত এবং বিএনপি যতক্ষণ এক প্ল্যাটফর্মে থাকে বাংলাদেশ পথ হারাবে না। বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। কারণ পুরো হাসিনা তার ১৫.৫ বছরে, পুরো ইন্ডিয়া হাসিনা ১৫.৫ বছরে এই দুটো জোটকে ভাঙার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত বেগম জিয়াকে জেলে ঢুকিয়ে জোটটা না ভাঙলেও কার্যত ভেঙে ফেলার পর্যায়ে পড়ে গেছিল। এবং দেখবেন যে জামাত আর বিএনপির মধ্যে কোনো সমঝোতা ছিল না। কেন? বেগম জিয়া যখন জেলে চলে গেছেন তখন দলটা চলে গেছে ইন্ডিয়ান ব্লকের হাতে। বিএনপির মধ্যে ইন্ডিয়ান ব্লক একটা ব্লক আছে, একটা বাম ব্লক আছে। এই ব্লকটা তারেক রহমানকে মেনটেন করতেন বা তারেক রহমানকে ভুল বোঝাতেন, যেহেতু সে দেশে ছিলেন না। এখন কি হচ্ছে দেখেন, ইসলামী ব্যাংক নিয়ে জামাতকে খেপিয়েছে, জামাত আজ খুলনায় বিশাল শোডাউন করেছে, সরকারকে সরাসরি হুমকি দিয়েছে, যদি আমাদের কি বলে যে ভোট হয়েছে নির্বাচন, সেই ভোটের ফলাফল, মানে জাতীয় সংসদ নির্বাচনে শুধু নয়, গণভোটের কথা বলছে জামাত, যদি এটা কার্যকর না হয়, গণভোট যেই পক্ষে হয়েছে মানুষের ভোট, সেই সমর্থনে সরকার যদি গণভোটের দাবিগুলো বাস্তবায়ন না করে, তারা বৃহৎ আন্দোলন করবে। জামাত সম্পর্কে একটা মন্তব্য করি, কারণ জামাত মোকাবেলা করতে হয়েছে দীর্ঘদিন, আমাদের বিট করতে হয়েছে। জামাত সরকার থেকে নামাতেও পারে, সরকারে বসাতেও পারে, এটা বিএনপিকে মাথায় রাখতে হবে, এদেরকে হালকা করে নেওয়া যাবে না।
আওয়ামী লীগের ২ জন প্রেসিডিয়াম সদস্য হাসিনার সাথে বৈঠক করে বেরিয়ে কোনো একটি জায়গায় চা খেতে বসে আমাকে বলছিলেন, "মাসুম।" আমি বললাম যে, "আজকের আলোচনা কি?" আমরা সাংবাদিকরা নেতাদের কাছ থেকে তথ্য এইভাবে নিতাম। চা খেতাম, লিডার আছে কোনো খবর আসছে কিনা, অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড এই কথাগুলো বের করতাম। আওয়ামী লীগের সেই নেতাদের দুজনই মারা গেছেন। বলছিলেন যে, হাসিনা বলছিলেন, "জামাত এবং শিবিরকে কন্ট্রোল করো, তাদেরকে নজরে রাখো। বিএনপি বাঁশি ফু দিলে চলে যাবে।" এটা কিন্তু হাসিনার কথা। সেখানে বেনজির ছিলেন, আরো অনেক বড়, বড় পুলিশ, র‍্যাব অফিসাররা ছিলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বাররা ছিলেন। বলছে যে, আন্দোলন বাস্তবায়ন বা সরকারকে ধাক্কা দিতে পারে জামাত এবং শিবির। যে কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকদিন আগে শেষ দিকে এসে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল হাসিনা আরেকটা খেলা খেলার জন্য। তো আমি মনে করি জামাতের পার্লামেন্টে বক্তব্যগুলো শুনে যেটুকু বুঝতেছি তারা সরকারকে সহযোগিতা করতে চায়। আর তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনার দলে ইদানিং অনেককে একটু বড় নেতা মনে হচ্ছে, বিশেষ করে সালাউদ্দিন ভাইকে। মির্জা ফখরুলকে আমরা কোথাও দেখছি না, আলোচনায় দেখছি না। আমরা কি বলে খন্দকার মোশাররফকে দেখছি না। আমরা মঈন খানকে দেখছি না। আমরা অনেক বড়, বড় দেশপ্রেমিক নেতাদের দেখছি না আলোচনায়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেখছি, পররাষ্ট্রমন্ত্রী দেখছি, স্বাস্থ্যমন্ত্রী দেখছি, সড়ক মন্ত্রী দেখছি, চিকিৎসা মন্ত্রী দেখছি, স্বাস্থ্যমন্ত্রী, সব মন্ত্রী তাকে দেখছি, শিক্ষামন্ত্রীও তাকে দেখছি। একজনই পার্লামেন্টে কথা বলেন। বিএনপির বাকিরা কি মূর্খ? তিনি একাই এত জ্ঞান নিয়ে আসছেন ভারতের শিলংয়ে বসে। উদ্দেশ্যটা কি? এবং বিএনপি জামাতের যে দূরত্ব তৈরি হচ্ছে তার প্রধান ব্যক্তিটি হলো সালাউদ্দিন ভাই। আমি একজন বিএনপির অনুরাগী। বিএনপিকে ভালোবাসি, তারপরও কথাটা খুব সত্য সহকারে বলছি। এটা বিএনপিকে উপলব্ধি করতে হবে যে পেছন থেকে যারা খেলছে, রংপুরকে আলাদা করতে চায়, রংপুর কেড়ে নিতে চায়, পলাশবাড়ীতে হুমকি দিচ্ছে, ঢাকাতে জয় শ্রীরাম স্লোগান উঠছে, সরকারকে আল্টিমেটাম দিচ্ছে, হুমকি দিচ্ছে সনাতন ধর্মীরা। কি হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে? শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে জেতার পরে কি হচ্ছে পশ্চিমবঙ্গে জানেন তো? বলা হচ্ছে যে তোমরা নামাজ পড়তে চাইলে বাংলাদেশে গিয়ে নামাজ পড়ো, ভারতে নামাজ পড়তে পারবা না। এই পাড়ায় থাকতে হলে ধর্ম চেঞ্জ করতে হবে, হিন্দু হতে হবে। কল্পনা করেন 2026-এ এসে ভারত কোন যুগে কোথায় আছে? আমাকে ভারত থেকে প্রতিদিন অজস্র মানুষ নক করে, ভাই আমাদের কথাগুলো বলেন। আমার অনেক দর্শক আছে পশ্চিমবঙ্গে যারা এখন আছে আমাদের সাথে লাইভে। চিন্তা করেন ভারতের হিন্দুরা ভারতে নিরাপদ না, বাংলাদেশে নিরাপদ। তারপর তারা বাংলাদেশে হঠাৎ করে একটা মানে কি বলবো অস্বাভাবিক পরিস্থিতি তৈরির খেলায় নেমে গেছে। তাদের রাম মন্দির বানাতে হবে সবচেয়ে বড়। কেন ভারতের এমবাসি সরকার মানে কর্মকর্তারা এসে ভারত থেকে এসে আমাদের এই দেশে রাম মন্দির উদ্বোধন করবে? এই দেশে হিন্দু লিডাররা নাই, এই দেশে হিন্দুরা নেই। উদ্দেশ্যটা কি? এটা কি একটা রাষ্ট্র না ভিন্ন দুটো রাষ্ট্র? আমাদের বাংলাদেশের কাউকে দিবে ওই দেশে মসজিদ উদ্বোধন করতে? বাবরি মসজিদ কে ভেঙেছে? সিরিজ একটার পর একটা মসজিদ গুলো ভাঙছে, এই এখানে রামের কবর ছিল, এই কি রামের মন্দির ছিল, এই সেই অভিযোগ তুলে দিয়ে আদালতের রায়টায় দিয়ে বিজিবি কি করছে? একটার পর একটা মসজিদ ভুলে গেছে বাংলাদেশের হিন্দুরা। তারা বলছে যে আপনারা দাঙ্গা লাগাতে চাইবে না। দেখেন হিন্দুরা কালকে চৈতালি, অ্যাডভোকেট চৈতালি, এটা পুরোপুরি রয়ের মাল। সরকারকে বলবো এগুলোকে দ্রুত গ্রেফতার করেন। ইউনূস সরকারের সময় আপনাদের মনে আছে চিন্ময়কে দ্রুত গ্রেফতার করে সব সামলিয়ে ফেলেছে। ইউনূস সরকারের সময় কিছু ভালো সিদ্ধান্ত ছিল, চিন্ময় দ্রুত গ্রেফতার, সব ঠান্ডা। এই চিন্ময় ভারতে গেছে একটা বড় পরিকল্পনা বাস্তবায়নের জন্য, এটা গোয়েন্দা তথ্য জেনে গেছে এবং সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে ফেলেছে। মজার বিষয়, যে গ্রেফতার করছে তাকে আবার বদলি করে ফেলেছে, তার উপর চাপ চলে আসছে। অনেক কাহিনী আছে। আমার বিএনপির কাছে ছোট্ট কয়েকটা দাবি থাকবে। এক, এখনো তার জোটের মধ্যে জামাত বিরোধী দলে থাকুক, তাদের রাখা হোক। এরা একটা ভদ্র দল, এরা অভদ্র দল না, এরা বেশি কিছু করবে না। এদের সাথে ব্যক্তিগত আক্রোশ তৈরি করা যাবে না। কিছু নেতা ছোটখাটো বিষয় নিয়ে জামাতকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করেন, ফ্রিজ দিবেন, এটা দেবেন, ওটা দেবেন, অনেকে বলে ফেলছেন। তাদের খবর আমরা জানি কম বেশি। আমরা দেখছি যে একটা ব্যাংক জামাত ইসলামের, মাত্র একটা ব্যাংক জামাত ইসলামের বা তাদের সমর্থিত, এইটাকেও কেড়ে নিতে হবে। অথচ সবকিছু বিএনপি জামাতের, কি বলে বিএনপি আওয়ামী লীগের। তারা চালাচ্ছে, ভালো চালাচ্ছে, তাদেরকে দিয়ে রাখেন। তারা ভালো চালাচ্ছে তো আপনাদের হাতে দিলে এই ব্যাংকটা শেষ হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। এদের সাথে বিরোধী জড়ান দরকার নেই। এদেরকে রাখেন, কেন রাখেন? যাতে বিএনপি 5 বছর খুব শান্তিতে দেশ চালাতে পারে। এটা বিএনপি স্বার্থে করতে হবে।
কারণ একদিকে আওয়ামী লীগ খেলা শুরু করে দিয়েছে, খেলা শুরু করেছে, মোদি খেলা শুরু করে দিয়েছে। তারেক রহমান চীনে গেলে জেট এন্ড সি পাবো, 17 থান্ডার পাবো, আরো অনেক কিছু পেতে পারি আমরা। বাংলাদেশকে সামরিক খাতে কখনো দাঁড়াতে দেবে না ভারত। 54 বছরে দেয়নি আমাদের দাঁড়াতে। আমাদের কিচ্ছু নেই সামরিক খাতে, বড় কোনো অর্জন নাই। আমরা মায়ানমারের সাথে টিকতে পারবো না। ভেতরের খবর হলো এরকম। আমাদের সামরিক বাহিনী শুধু ইউএনএ যাবে, শান্তি রক্ষা করবে সেনেগালে, ওই কি বলে কঙ্গোতে, সেখানে বলি আফ্রিকায়, নিজের দেশে অশান্তি থাকবে। আমরা তেমনই একটি সামরিক বাহিনীর দেশের জনগণ আমরা। আমরা চাই তারেক রহমানের হাত ধরে শহীদ জিয়াউর রহমানের ছেলে এখন ক্ষমতায় আছে, তার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, আস্থা আছে। কিন্তু তাকে যারা গাইড করছেন, সঠিক গাইড করছেন কিনা। আমরা চাই বিএনপির মধ্যে বেগম জিয়ার সাথে যারা কাজ করেছেন তারা আবার সামনে চলে আসেন। যারা এতদিন বেগম জিয়ার সাথে অতন্দ্র প্রহরী হয়েছিলেন তাদেরকে সামনে নিয়ে আসেন। আমার কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি বিএনপি সরকার যেন খুব সুস্থভাবে কাজ করতে পারে তার জন্য বন্ধু নির্বাচনের কথা বলছি। শত্রুগুলো এখন বন্ধু সেজে বসে গেছে, হাইব্রিড গুলো এখন তারেক রহমানের ডানে বামে চলে আসছে। আমরা যাদেরকে চিনি, দীর্ঘদিন যারা সবচেয়ে বেশি সরকারের ক্রাশে পড়েছেন, তারা অনেকেই নাই, তারা সব সাইড লাইনে। আর যারা সুবিধাজনক অবস্থানে ছিলেন, আওয়ামী লীগের সাথে লিয়াজো করে চলেছেন, তারা ফরমেটে চলে আসছেন। এস আলমের লোকগুলো চলে আসছেন, এস আলমের আত্মীয় স্বজনরা চলে আসছেন। তারেক রহমানকে কিক আউট করবে। জিয়াউর রহমানের ইতিহাস আমাদের মনে রাখতে হবে। জিয়াউর রহমানকে কারা চিটাগাংয়ে হত্যা করেছে, কিছু সম্ভাব্য তথ্য কি জিয়া পরিবারের কাছে নাই? তারেক রহমান ভারতের মূল টার্গেট। আমি জামাতের ভাইদের বলবো, বিএনপির সাথে শত্রুতা করবেন না, বিএনপিকে বোঝান। এই রাষ্ট্রকে রক্ষায় বিএনপি যদি বিপদে পড়ে, রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে। এই মুহূর্তে দেশকে রক্ষায় বিএনপির বিকল্প নাই। জামাত এখনো এই দেশ রক্ষার দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা হয়নি জামাতের। জামাতকে আরো লম্বা সময় পার করতে হবে। তারা ভালো দল, নিঃসন্দেহে তারা ভালো দল, আমি তাদেরকে গালি দিচ্ছি না। কিন্তু একটা দেশ চালানোর জন্য যে ক্ষমতা, যেই পরিমাণ লোক বল তৈরি করতে, এটা জামাতে নেই। তবে জামাত বিরোধী দল হিসেবে পার্লামেন্টে যথেষ্ট ভালো পদক্ষেপ নিচ্ছে, তারা সুন্দর করে কথা বলছে, আমার ভালো লাগছে। আমাদের স্পিকার দুজন, স্পিকার সহকারী এবং যে সহকারী স্পিকার দুজন আছেন, তারা খুব ভালো ভালো পজিশনে আছেন। এভাবে চলুক পার্লামেন্ট, ভালো লাগছে আমাদের। কিন্তু যারা আমাদের দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আমি মনে করি আবারও সেই জুলাই যুদ্ধে আমাদের সবাই যেমন এক হয়ে গেছে, এইভাবে সেটাকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশ সমূহ বিপদের মুখে। এই বিপদ থেকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। প্রত্যেকে ভালো থাকবেন।